নমস্কার। স্বপ্নতাঁতের সপ্তম পর্বের খানিকটা অংশ এর আগের ভিডিওতে পড়েছি। এখন আরও খানিকটা অংশ এই ভিডিওতে পাঠ করবার জন্য বসেছি। নগর সভ্যতার একটা সমস্যা হচ্ছে চতুর্দিকে বিবিধ রকমের আওয়াজ হয়। এখন আমার ডানে আওয়াজ, বামে আওয়াজ, সামনে আওয়াজ, পিছনে আওয়াজ। যেখানেই যাচ্ছি, আমি ঘর থেকে বেরিয়ে এসে ছাদে এসেছি, এখানে এই আওয়াজ আমার কানে আসছে। এখন আমার এই যে ভিডিওতে এই আওয়াজ কতটা এফেক্ট ফেলবে সেটা আমি জানি না। যে মাইক্রোফোন বা মাইক ব্যবহার করে আমি ভিডিওটা করছি, সে আমার কথাকে যতটা না ধরছে, অবাঞ্ছিত শব্দগুলোকে সে তার থেকে বেশি ধরে। এ মানুষের নেচারের মতোই। প্রয়োজনীয় জিনিসটা, উপযুক্ত জিনিসটা, ভালো জিনিসটাকে আমরা যতটা না নিই, অপ্রয়োজনীয় জিনিস, অনুপযুক্ত জিনিস, খারাপ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ প্রবল। আমরা সেটাকে খুব সহজে এবং বেশি পরিমাণে নিই। বস্তুগুলো বোধহয় একই রকম, আমাদের আবিষ্কৃত প্রযুক্তিও বোধহয় ওই একই রকমের আচরণ করে। যাই হোক, কিছু করার নেই। আমি স্বপ্নতাঁতের সপ্তম পর্বের পরবর্তী অংশ খানিকটা আবার এখন পাঠ করব। অনন্ত উৎসবতীর বাড়িতে গেছে। উৎসবতী তাকে যথাযথ আপ্যায়ন করেছে, ঘরের মধ্যে নিয়ে গেছে। আলিঙ্গন এবং নৈকট্যজনিত স্পর্শ, পঞ্চেন্দ্রিয় স্পর্শ খানিকটা ঘটেছে উভয়ের মধ্যে। এবং উৎসবতীর জর্জিয়া যাওয়া, তার টিকিট, ফ্লাইটের ব্যবস্থা, সময়, পাসপোর্ট, ভিসা ইত্যাদি সংক্রান্ত কথাবার্তা হয়েছে। এবং সে অনন্তর কাছ থেকে, অনন্তকে যে ঘোড়ার ছবিগুলো আনতে বলেছিল সেগুলো সে চেয়েছে, নিয়েছে। এরপর সে অনন্তকে বলেছে, তার ঘরের মধ্যেই অনন্তকে বলেছে, তুমি একটু বসো, আমি এখন যাচ্ছি আর আসছি। দেখা যাক কী কারণে সে গিয়েছিল। এখন অনন্ত ওখানে বসে বসে কী চিন্তা ভাবনা করছে, সেখান থেকে হয়তো আমরা পরবর্তী অংশটা শুরু করব। কণা একটি অনঘ প্রভা, বিজ্ঞান এক সম্ভবতই অন্তবিহীন অভেদ যাত্রা। কণা একটি পরম কারণ, অভিব্যক্ত কণা ত্বরণ। কণা একটি পরম কারণ, অভিব্যক্ত কণা ত্বরণ। জীব ও জড়ের সমাহারে চিন্ময় এক মহাকরণ। এই বিশ্বের প্রতিটি কণা প্রাণের কণা, নিগূঢ় জালে সম্পর্কিত। অনন্ত এক প্রকাশ সত্তা। মন ডুবে যায় জীবন কণায়, উৎসবতীর নীল গহীনে। বৃন্দগানের ঐক্যতানে জগৎ জুড়ে বেজে চলেছে কণার মাতন। অখণ্ডতায় আদি ব্রহ্ম চৈতন্যতে বিরাজ করে। মহাকণার দিকে আমরা চলে যাব, বাহন হবে ইতিহাস যান। এই এতদূর লিখে ফেলল ঠিক যখনই উৎসবতী এসে গেল রক্তগরবী ফুলের থোকা হাতে নিয়ে। উৎসবতী একবার কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। সেই সময় অনন্তর মনে যে ভাবনা চিন্তার উদ্রেক হলো, তা থেকে ওর কয়েকটি লাইন, কবিতার লাইন কয়েকটি লেখা হলো, সেগুলো এখানে বললাম। তারপর উৎসবতী একগোছা
রক্তকরবী নিয়ে ঘরে প্রবেশ করল। উৎসবতী বলছে, জীবন পথে ভাবালে অনেক, রক্তকরবী তোমার জন্য খুঁজে এনেছি। অনন্ত রায় কিছু বলেনি। রক্তকরবী ফুলের দিকে তাকিয়েছিল শূন্য চোখে। রক্তকরবী উৎসবতী। উৎসবতী দিল প্রথম। মনের ভিতর ভাঙা সারেঙ্গি বেজে উঠল নানা সুরে। অনন্ত কি রঞ্জন আজ? এই কবি অনন্তকে কি উৎসবতী রঞ্জন রূপে দেখতে চাইছে? উৎসবতী বলছে, এত কি সব ভাবছে বলো, কি লিখলে পড়ে শোনাও। অনন্ত, এই লেখাটা এলোমেলো, তারণামালা, এটা থাকুক, এই রোকাটা তোমার জন্য, এটা পড়ো। উৎসবতী বলছে, তোমার লেখা আমাকে যখন, পড়েই শোনাও। নিজেই পড়ো, পড়তে যেন কেমন লাগে। অনন্ত বলছে, নিজেই পড়ো, পড়তে যেন কেমন, আমার যেন পড়তে কেমন একটা লাগে। উৎসবতী বলছে, সেটা মোটেই ঠিক নয় গো। তোমার লেখা তোমার কণ্ঠে ধ্বনি ও অর্থের মর্যাদাতে বেজে ওঠে। ভিতর থেকে তোমার বলা, তোমার পড়া অভিপ্রায়টি ধীর ও মহিম উচ্চারণে সঞ্চারিত, আবেগ মাখা। পড়ে শোনাও কবি আমার। কবি অনন্ত পড়ে শোনায় যা লিখেছে উৎসবতীর জন্য, কেবল গভীর গোপন রোকার ভিতর। অনন্ত উৎসবতীকে নিয়ে কবিতা যা লিখেছে সেটা পড়ে শোনাতেও একটু ইতস্তত বোধ করছে। তখন বলছে, তুমি নিজে পড়ো। তো উৎসবতী বলছে, তা হয় না, তোমার নিজের লেখা, তোমার আবেগ, তোমার ভাবনা এসবকে স্পর্শ করে লেখাটি পাঠ হবে, সেই পাঠ অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি জীবন্ত হবে। তো যাই হোক, সেই কথা মেনে নিয়ে অনন্ত পড়ে শোনালো। উৎসবতীর কবি এখন পড়ে শোনায় আতের কথা স্বপ্ন তাঁতের উচ্চারণে। কি পড়ে শোনাচ্ছে দেখা যাক। উৎসবতী, নিয়তি ভাঙা এক অলিক জীবন রস্তে গিয়ে গ্রহকোণে লটকে গেছি। কে উদ্ধার করবে? আমি সূর্য জাত, কণা সূর্য জাত, বায়ু ও কণা সমাহার, তাই তাও সূর্যবংশীয়। সূর্যের ঘূর্ণন কেন্দ্র আমরা জানি না, নিজের ঘূর্ণন কেন্দ্র কে বলতে পারে? মনের সাপেক্ষে যে ঘূর্ণন, তার কথাই বলছি। জন্ম এক ছাই, সূর্য ছাই, কার্বন হাইড্রোমালা, কার্বন চেতনাময় গ্রহ জুড়ে ছাই চিহ্ন আর বজ্রলিপি। কণাদের তারা খেয়ে মন কথা বিরল হয়ে ওঠে। কার্বন বন্ধুদের মুখে আগুন দিও না, পুঁতে দাও, চাপা দাও মাটি, গাছ জেগে উঠুক, হতে পারে পারুল ভাই, পারুল ভাই ঘাস। ঘাস সূর্যপুত্র, গাছ সূর্যপুত্র, কে নয়? এই ব্রহ্মাণ্ডে যা কিছু সবই তো সূর্যের অংশ, সবাই সূর্যের পুত্র। আমি কার্বনের মতো বন্দী, ইলেকট্রন বদল করে বদল চাই। কষ্ট আছে, দুঃখ আছে, বিনির্মিত আনন্দ আছে, কষ্টতেই মেলে কৃষ্ণ। বৃক্ষ কষ্টে ব্যাকুল ব্যথায় মুকুল জাগে, মুক্ত আলো বাতাসের পুষ্টি আর শিকড় ছাঁকা নুন নুন ব্যথা, চঞ্চলতা আর দৃঢ় স্তব্ধতার দুমুখী টান। শিকড় চরিত্রে উপাসনা আর মোড়ো মুখ ব্যথা, মুকুলের মধুকণা চেটে নেয় জন্মবেলা। কবি জন্ম কি চায়? আপেক্ষিক কণা দৌড়, দৌড় দৌড় দে দৌড়, কণারা কষ্ট স্বীকার করে বেড়ায়, স্বীকার করে। যে স্বীকৃতি দেয় সে কে? কে কাকে স্বীকৃতি দেয়? সূর্যকে কে স্বীকৃতি দিয়েছে? কুইন্টেসেন্স, বোম ভোলানাথ? তবে কি অন্ধ ভবিষ্যৎ, আরতি আর অপ্রাপ্তির অসঙ্গত বিরোধ, নিরাকার সংপৃক্ত শূন্যতা?
জানি না কবি জন্মে সৌপ্তিক আধার, অমেয় আধার কেন জীবন আধার। জগৎ রূপক, রূপ ছেনে গড়া, কণা রূপ নয় কি? সূর্য রূপক, আমি রূপক জাত, অরূপ রূপকথার রূপকে মাথা কুটে দিচ্ছে কণাতরণ। জীবন কণার কথা অন্ধকারে লেখা, কি লেখা হয়? কবিতা কি মনের কার্বন ছোপ? কেন নয়? কণা বদল চায়, বদলে যায়, শক্তি খেলা করে, ভর খেলা করে। কি শক্তি? একে বলি টান, একে বলি প্রেম। কণা দৌড়ে আলো গড়িয়ে যায়, আলো কণা সূর্যকণায় ফোটনের মেঘে ফুটতে থাকে সবুজ পথ। পথে পথে কি মেলে জানি না। আকাশ হৃদয় হতে পারে। উৎসবতী তুমি আমাকে কবি জন্ম দিলে, উৎসবতী মুক্ত করো জন্মবন্দী প্রাণ। অনন্ত রায়, শান্তিনিকেতন, 1408 বৈশাখ। পড়া শেষ হলো। অনন্তর লেখা উৎসবতীকে কেন্দ্র করে উদ্দেশ্য করে যা লিখেছিল সেটা পড়া শেষ হলো। দু চোখ বুঝে উৎসবতী শুনে গেল কবিতাময় রোকার ধ্বনি। কবি অনন্ত বাজালো তাকে নেগুড়ো এক অনুভবে। আনন্দ আর বাঁধ মুক্তি, মুক্ত বাঁধন, ভাষার দোলা পারদর্শিতায় দুলিয়ে গেল অনুভূত অন্তকরণ। দুজনাতেই নিঝুপ ছিল অনেক মিনিট। দেখতে দেখতে কালিশ্যামা পাখি একটা পোকার খোঁজে ঘুরতে ঘুরতে ঘরের ভেতর ঢুকে পড়েছে। লোকজনকে ভ্রুক্ষেপ নেই। পুরুষ পাখি খুব চঞ্চল, গায়ে বুকে পালক রং বাদামি কালো, বেশ চকচক। লেজটি তোলা ঊর্ধ্বমুখে সর্বক্ষণী, লেজের তলায় বাদামি রঙের ছোপ রয়েছে। মুখ চোখ বেশ খুশি ভরা, এদিক ওদিক তাকায় কেবল। দেখতে দেখতে উঠে এলো টবের উপর, মাটি খুঁটে উড়ে গেল। খুশির স্বর স্পষ্ট হলো। উড়ে গেল বাগান দিকে, ঝোপের মাথায় বসল গিয়ে লেজ নাচিয়ে ভারতীয় রবিন পাখি। বাংলা নামে কালিশ্যামা ছোট্ট পাখি। শিকড় বাকড় দিয়ে ওরা বাটির মতো বাসা বানায়। সাপের খোলস সাজিয়ে রাখে বাসার ভেতর। উই শুঁয়ো আর নানা রকম কীটপতঙ্গ ওদের খাদ্য। ওদের সাদা ডিমের খোলে ফিকে সবুজ আভা, লাল বাদামির ছিটে ফোটাও বেশ দেখা যায় ডিমের উপর। ঝোপের থেকে উড়ান দিল পুরুষ পাখি, ডাকে আনন্দ। পূর্বরাগের ভাষা ফুটল, উড়ে যাচ্ছে ফুরুত করে ছাই রঙা তার সঙ্গী দিকে। পাখির চলা পাখির ওরা অনন্ত রায় দেখে চলেছে। মনের ভেতর ভেবে নিয়েছে কালিশ্যামার জীবনযাপন। উৎসবতী ভাঙল এবার রোকা পাখির ভাব গুঞ্জন। উৎসবতী, হাত মুখ পা ধুয়ে এসো, ওই তো দেখো চান ঘরটা, জল খাবারটা নিয়ে আসি, স্নান করলেও করতে পারো। কবি গেল চান ঘরেতে তোয়ালে নিয়ে। উৎসবতীও চলে গেল সিঁড়ি ভেঙে রান্নাঘরে। উৎসবতী ফিরে এলো দুটি থালায় খাবার হাতে। বারে গিয়ে নিয়ে এলো জলের গেলাস। অনন্ত রায় দেরি করছে, চান করছে, জলের আওয়াজ। উৎসবতী দেখছে ঘোড়া, 16টি ঘোড়া এক এক রকম ছুটে চলেছে সূর্যপানে। ঘোড়া ঘোড়া অনেক ঘোড়া, উৎসবতী ছুটছে মনে। বারে বারে দেখছে ঘোড়া উল্টে পাল্টে ঘুরিয়ে নিয়ে। ঘোড়ার টানের শিল্প প্রভা মনের ভিতর উথাল করে। টেবিল উপর মাটির ঘোড়া, বাঁকুড়া ঘোড়া তাকিয়ে আছে। দিগ্বিজয়ী এই ঘোড়ারাই কটেজ ইন্ডাস্ট্রির মনোগ্রামে ধরা পড়েছে। ভাবছে কেন টকবগিয়ে রার বাঁকুড়ায় কেন এত কারুকলার ঘোড়ারা ছোটে। বিকোনা গাঁয়ের ঢোকরা ঘোড়া পিতল ঘোড়া, রামপুরেতে কাঠের ঘোড়া, মরুল গাঁয়ের পুতুল ঘোড়া,
রাজগ্রামের সুখী সুখী মাটির ঘোড়া, শুশুনিয়া হাতি পাহাড় কোলে যত পাথর কোঁদা কালচে সাদা পাথর ঘোড়া, মধুর চালের কমনীয় স্যান্দ্রা ঘোড়া, বেলিয়াতোরের গাজন ঘোড়া ধর্মরাজের, হাঁদা গঙ্গারাম কাঠের ঘোড়া, বাঁকুড়াতে কেঞ্জাকুড়ার বাঁশের ঘোড়া কেন ছুটে চলেছে টগবগিয়ে। ঘোড়াকে কেন্দ্র করে যত রকমের কুটির শিল্প আছে সমস্ত ডিটেল এখানে পাওয়া গেল। কত রকমের ঘোড়াকে কেন্দ্র করে কত রকমের শিল্প কোথায় কোথায় তার একটা পুরো হিস্ট্রি এখানে আমরা পেলাম, একটা হদিশ। এত প্রশ্ন উৎসবতীর মনে তুলেছে তার কবিটি। কবির মনের প্রশ্ন দোলায় নিজে দুলছে, দুলতে দুলতে ভেসে গিয়েছে বুকের তলে। পক্ষীরাজের পিঠে চড়ে গহন গোপন শূন্য বনে, টেরাকোটার ঘোড়া দুটো কিছু বলেনি। উৎসবতী কি ভাবছে, ভাবনা মনে কুলোয় নাকো। যখনই ভাবে এমন সময় দরজা ঠেলে এসে গেল কবি অনন্ত। উৎসবতী, এসো বসো এই চেয়ারে আমার পাশে, এই খাওয়াটা দুজনে সারি, বেড়াতে যাব। কোথায় যাবে? 2-4 ঘন্টা ঘুরে আসি, আকাশপথে বিপদ হলে দেখা হবে না আর কখনো। তবু ভাববো আমাদের এই টুকরো টুকরো ক্ষণ অনুক্ষণ, ইচ্ছে প্রবাণ জীবন দোলা, জীবন নেবার পূর্বক্ষণেও। উৎসবতী তো কদিন পরে ফ্লাইটে বিদেশ যাবে, তাই বলছে যদি আকাশপথে কোনো দুর্ঘটনা হয়, অতএব তার আগে আমরা আজকে যে সময়টুকু পেয়েছি এইটুকুতে আমরা একটু কোথাও ধারে কাছে ঘুরে আসি, এটাই স্মৃতি হয়ে থেকে যাবে। অনন্ত বলছে অমন কথা কেন বলো, স্বপ্ন প্রমাণ ইচ্ছেগুলো কর্মমালায় পড়বে তুমি। তোমার অনেক বাঁচার কথা, তোমাকে অনেক বাঁচতে হবে। উৎসবতী, মরণ বাঁচন খুঁজবো বলেই তোমাকে পেলাম। জীবন দাহ হৃদয় দাহ, তোমাকে বিনা কিভাবে পাবে মনের আকাশ। অনন্ত, আমাকে কেন জড়াও কেবল তোমার বৌদ্ধ খননমালায়। উৎসবতী, এখন সেসব বলা যাবে না, নাও খেয়ে নাও, খাইয়ে দিচ্ছি। আবার কবে পাবো তোমাকে এমন করে, খেয়েই যাব বর্ধমানে। তোমায় কিছু কাগজপত্র জেরক্স করে দিয়ে দেব, বইপত্রও দেব কিছু। ফিরে এসে কম্পিউটারের চালন নিয়ম দেখিয়ে দেব, 1-2 ঘন্টা শিখে নিলেই হয়ে যাবে। যোগাযোগের নিয়মমালা তোমার শেখা ভালোই হবে। বইপত্র ওই ব্যাপারে বাংলা ভাষায় বাবা এনেছেন ঢাকা থেকে, সেসব দেব। 2 ঘন্টাতে আমার কাছে যা শিখবে সেটা শিখতেই সময় লাগবে 6-6টি মাস। ব্যাঙের ছাতা প্রতিষ্ঠানে 1,000-3 টাকা খুশিয়ে। উৎসবতী তাকে বলেছিল কম্পিউটারের কিছু প্রোগ্রাম শিখে নিতে, তাই এখন সে ব্যাপারে উৎসবতী ওকে কিছু সাহায্য সহযোগিতা করবে। কম্পিউটার সম্পর্কিত কিছু বইপত্র আছে বাংলা ভাষায় লেখা, বাংলাদেশ থেকে যা উৎসবতীর বাবা নিয়ে আসছে সেগুলোকে দেবে, এবং বলছে আমি 1-2 ঘন্টার মধ্যে যেটুকু শেখাবো সেটাই কোনো বাইরে কোনো প্রতিষ্ঠান থেকে যদি শিখতে যাও সেখানে তোমার 6 মাস লাগবে, এবং মাসে 3,000 টাকা করে তোমাকে তার জন্য পে করতে হবে। এইগুলোকে যদি থাকি ইমেল করে জানাও, যদি জট লাগলে ছাড়িয়ে দেব। ইমেল ঠিকানা করে দেব ইয়াহু সাইট, ওই সাইটেই আমার আছে, ওই ঠিকানায় চিঠি লিখব। যে কোনো এক সাইবার ধাবায় নাম লেখাবে, নেট সার্ফিং করতে নেমে 1 মিনিটে 1 টাকা, দিনে দিনে সস্তা হয়ে ফের বাড়বে। নিয়মমালা দেখিয়ে দেব, লিখে রাখবে বাংলা ভাষায়, জলের মতো সহজ ভাষায়, ভোলা কঠিন হবে দেখবে। সাইবারেতে ঢুকে পড়ে কথা বলাও শিখিয়ে দেব। আইএসডিতে অনেক খরচ, মামাতো এক দাদা আছে কানাডাতে, ওর সঙ্গে কথা বলবো। এসব শেখা খুব জরুরি। কেমন করে তুমি খুঁজবে তোমার কোনো প্রশ্নমালার দিকচিহ্ন তাও দেখাবো, খুবই সহজ। স্ক্যানিং করে হাতের লেখা ভাসিয়ে দেওয়ার ছলাকলাও শিখিয়ে দেব। বাংলা হরফ টাইপ করার টুকরো টাকরা অভিসন্ধি জানিয়ে দেব।
অ আ ক খ ফুটিয়ে তোলার নিয়মমালার জেরক্স দেব একটু জটিল। তখন কম্পিউটার আসছে, কিভাবে আইএসডি করতে হয়, কিভাবে হাতের লেখাকে স্ক্যান করতে হয়, কিভাবে বাংলা অক্ষরে টাইপ করতে হয়, এই সমস্ত সে অনন্তকে শিখিয়ে দিতে চায়। এবং শিখিয়ে দিলে তার একটা মেল অ্যাড্রেসও খুলে দেবে। সেই মেল অ্যাড্রেসে তাহলে ওরা নিজেদের মধ্যে বাংলা ভাষায় আদান প্রদান করতে পারবে, যদি এই গোলকে অর্থাৎ পৃথিবীর কোনো একটা জায়গাতেই যদি তারা দুজনে থাকে। আগামী দিনে তোমার আমার সিলিকন চিপস কণার স্রোতে দেখা হবে, কথা হবে। যুগের কালি নদীর স্রোতে ভেসেও যেও না, চোরাবালি হেথায় সেথায় ঘনিয়ে আছে, চোখের বালি করো না যেন। বন্ধু তুমি জীবনব্যাপী সাথী আমার, তোমার আমার মিলন মালা ভ্রূণ মিলনে চিরন্তনী। রচবো আমরা ভারতীয় হলুদ বাঁধন 7 পা হেঁটে। তুমি আমার জীবন মরণ, তুমি আমার আত্মখনন, জীবনজোড়া হৃদয় পাহাড় উঠব আমি। খেতে খেতেই এসব কথা, খাওয়া হলো বেশ তোড়জোড়। নিঝুম ছিল কবি অনন্ত উৎসবতীর পাঠ প্রচয়। উৎসবতী যখন শেখাচ্ছিল তখন অনন্ত চুপচাপ ছিল। উৎসবতীর কথার শেষে বলে উঠল একটু থেমে। উৎসবতী আবারও বলছে, তুমি আমার লজ্জামালার একক প্রভু, তুমি আমি অবোধ হব, আনব প্রাণের প্রজন্মকে। কত কথা বকে গেলাম, রাগ করো না, সত্য যেন মনের ভেতর। আমার শরীর মনের খিদে তোমার মনে, তোমারই দেহে নিখিলতা চাইছে কেবল। কেঁদে ফেলল উৎসবতী। অনন্ত তার রো মোছালো, মাথায় হাত বুলিয়ে দিয়ে কোলে টেনে চুমু দিল। পার হয়ে যায় বেশ কিছুক্ষণ, ফুঁপিয়ে ওঠে উৎসবতী। জীবনব্যাপী বহন করা গভীর কথা বলে ফেলে উৎসবতীর চোখের পাতায় পরশ দিয়ে অনন্তরায় কথা বলছে। বর্ধমানে যাবে বললে কখন যাবে? কাঁদছো কেন? তোমার সকল লজ্জা কথা বুকে নিলাম, কিন্তু আমি তোমার যোগ্য, তোমার যোগ্য হব কেমনে? সমাজগত ধারণামালা লোভী বলবে, থুতু ছেটাবে আমাকে কেবল। তোমার সমাজ এবং স্বজন বলবে তোমাকে, গেঁয়ো দেখতে একটা পাগল কেন জোটালি? তোমার বাবা হতাশ হবেন। ভাবো আমার পরিবারের জীবনযাপন, আমার জীবন তোমার পরিবারের সাথে তুলনামূলক বিচারমালায় মেঘভূঁই এক বিচ্ছিন্নতা। এত সবকে মেলানো কঠিন সমাজপথে। যদিও জানি, ভালোই জানি, মানুষেরই প্রয়োজনে গড়ে উঠেছে সমাজধারা। সমাজধারার প্রয়োজনে মানুষ কেন ছাঁচে পড়বে? উৎসবতী বলছে, এত সব তো আমি ভাবিনি। আমি ভেবেছি আমার বুকের অতল কথা স্বপ্ন ভাষায়, স্বপ্ন তাঁতে বুনে তুলব সমাজধারার লজ্জাবস্ত্র। এখন তোমার ভাবনামালায় দীক্ষা পেলাম, আমি উঠছি, তুমি বসো। উৎসবতী টেবিল ড্রয়ার টেনে নিয়ে হাতে তুলল মারুতি ভ্যানের চাবির থোকা। অনন্তকে টেবিল থেকে তুলে দিল। একটা বই মোটাসোটা পড়ে দেখতে বলল ওকে। জানিয়ে গেল শাড়ি পরেই ফিরে আসবে। অনন্ত রায় চেয়ারে বসে পড়ে যাচ্ছে। কম্পিউটার চালনমালার নিয়মকানুন বেশ বুঝছে, ছবি দেখে লেখা পড়ে জটিলতাও এত সরল? এই প্রশ্ন কবির মনে পড়ে চলেছে ট্রেনের বেগে। ইংরেজিতে লেখা যদিও, পড়ে চলেছে, ভেবে চলেছে, পড়তে পড়তে থেমে যাচ্ছে। ভেবে নিচ্ছে এদিক ওদিক, পড়তে পড়তে হোঁচট এলো, বুঝবে পরে। উৎসবতী এসে পড়ল। হলুদ শাড়ি, সবুজ পাড়ে মাখামাখি লাল ব্লাউজে, ভুরুর মাঝে লাল গোল এক সূর্যবিন্দি। কবি দেখে অবাক হলো, এত রূপ সে কোথায় পেল? এমন রূপ তো দেখেনি আগে কোনো দিনই। মুগ্ধ কবির ভাবনা এবং নীরবতায় টান পড়ল উৎসবতীর গহন ডাকে। উৎসবতী, মাপ করবে, যদি একটু কুঁচির ভাঁজটা ধরে দিতে ভালো হতো। বাড়িতে আজ এখনও কেউ কাজে আসেনি, ঠাকুমা গেছে ঠাকুর ঘরে।
ধরে দেবার কেউ নেই তো, তাই তো এমন উলট পালট দোষ দিও না। আমি তো আজ পুরোপুরি তোমার কাছে হারিয়ে গেছি, এই দাঁড়ালাম, কাছে এসো। কেউ নেই কো, লজ্জা কিসের? তুমি কি আমাকে নিজের বলে ভাববে না কো? অনন্ত। এই তো এলাম, এত কথা বলার জন্য রাগ করলাম, তোমার কাছে আমি অগাধ। এখানে আমার ফুরান নেই কো, গুছিয়ে দিলাম, ভাঁজও দিলাম, ঠিকঠাকটি ধরে নিয়ে বাঁধনে গোঁজো। এই দাঁড়ালাম, হাতখানি দাও, আমার চোখে সরল তাকাও। তোমার চুলের গন্ধ নিলাম, তোমার বুকের হৃৎস্পন্দন বুকের ভেতর পুঁতে রাখলাম। আজ এখান পর্যন্তই রাখলাম এই অংশের পাঠটুকু। পরবর্তী অংশ সপ্তম পর্বের, এটা দ্বিতীয় অংশ পড়লাম, এরপরে তৃতীয় অংশটা আর একটা ভিডিওতে পড়ব, কারণ বেশ বলেছি আগেই অনেক বড়, ক্লান্তি বোধ করতে পারেন। আর আমার মানে যদি কোনো বাচিক শিল্পী এটা পরিবেশন করতেন, আবৃত্তি শিল্পী যার কণ্ঠ নিয়ে যাদের কাজ, তারা যদি এটা পরিবেশন করতেন তাহলে হয়তো আরও অনেকটা শোনা যেত, আরও অনেকটা শুনতে আপনাদের কষ্ট হতো না, অসুবিধে হতো না। তাই আপনাদের কথা বিবেচনা করে এবং আমার নিজের সামর্থ্যের জন্যেও আমি এই দ্বিতীয় অংশের পাঠটা এখানেই শেষ করছি। সূর্য অস্ত যেতে বসেছে, এখনই বেলা পড়ে আসবে। নমস্কার।